আমি এরপর কবিতাটা শুরু করছি, লক্ষ্য কর। ইট লিটল প্রফিটস, এটাতে খুব কম লাভ। প্রফিট মানে কি? লাভ। লিটল মানে খুব কম। ইট লিটল প্রফিটস দ্যাট, এটা খুবই কম লাভ যে অ্যান আইডল কিং, একটি অলস রাজা। আইডল মানে কি? কুঁড়ে, তাই তো? কিং মানে রাজা। একজন অলস রাজা বা একজন কুঁড়ে রাজা, বাই দিস স্টিল হার্ট, বাই মানে বিসাইড, দিস স্টিল, স্টিল হার্ট মানে কি? স্টিল মানে শান্ত, হার্ট মানে হচ্ছে ওভেন, জ্বলন্ত অগ্নিকুণ্ড বা আগুন। একজন অলস রাজা, কি বলবো, ফায়ার প্লেস, আগুনের পাশে বা উনুনের পাশে, শান্ত উনুনের পাশে, শান্ত আগুনের পাশে বসে থাকবে। অ্যামাং দিস ব্যারেন ক্র্যাকস, অ্যামাং মানে মধ্যে, দিস মানে কি? এই সমস্ত, ব্যারেন মানে হচ্ছে কি? আনপ্রোডাক্টিভ, মানে কি? অনুর্বর, বন্ধা, যে মাটিতে কোনো কিছু ফসল ফলে না। ক্র্যাকস মানে হচ্ছে কি? স্টিপ রক্স মানে কি? কি বলবো, ওই শিলাখণ্ড বা পাহাড়ের চূড়া, বুঝছে? বলছে একজন অলস রাজার পক্ষে এটা খুবই কম লাভজনক যে কিনা একটি শান্ত আগুনের পাশে বসে থাকবে এবং এইরকমের একটি অনুর্বর, যে ভূমিতে কোনো চাষবাস হয় না, অনুর্বর পাহাড়ের চূড়া বা অনুর্বর শিলাখণ্ডের জায়গাতে বসে থাকবে। ম্যাচ উইথ অ্যান এজেড ওয়াইফ, ম্যাচ মানে পাশে থাকা, হ্যাঁ, উইথ অ্যান এজেড ওয়াইফ, এজেড মানে কি? বয়স্কা, ওয়াইফ মানে স্ত্রী। এখানে ইউলিসিসের যে স্ত্রী, সেই ইউলিসিসের স্ত্রীর কথা বলা হয়েছে, যার নাম হচ্ছে গিয়ে কি? পেনিলোপ বা পেনিলোপি, বুঝেছে? নাম, ইউলিসিসের স্ত্রীর নাম কি বললাম? PENELOPE, পেনিলোপ বা পেনিলোপি। তাহলে ইউলিসিস যখন ট্রয় নগরীর যুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল তখন তার বয়স ছিল কম, তার স্ত্রী বয়স ছিল কম, কিন্তু সে ট্রয় নগরীতে যুদ্ধ করছে কত বছর? 10 বছর। সমুদ্রপথে ফিরে আসছে কত বছর সময় লাগছে? 10 বছর। তাহলে একজন ইয়াং লোক যদি 10 আর 10 20টা বছর বাইরে কাটায়, যখন ফিরে আসবে তারও বয়স হয়ে যাবে, আর তার বউটাও কিন্তু বয়স্ক হয়ে যাবে, মানে সেও বুড়ো হয়ে যাবে। তাহলে বলছে এইরকম একজন বয়স্ক স্ত্রীর পাশে থেকে, আই মেড METE, আই মিট মানে কি? আমি পরিমাপ করি, মিট মানে কি? মেজার, আমি পরিমাপ করি, মেজার আউট। অ্যান্ড ডোল, ডোল মিনস হচ্ছে গিয়ে কি? ডিস্ট্রিবিউট, এবং আমি বিতরণ করি। আনইকুয়াল লজ, অসম আইন, ইকুয়াল মানে সমান, আনইকুয়াল মানে হচ্ছে গিয়ে অসমান, অসম আইন। আনটু এ স্যাভেজ রেস, আনটু মানে প্রতি, স্যাভেজ মানে কি? বন্য, অসভ্য, বর্বর, রেস, রেস মানে জাতি। তাহলে এখানে এই স্যাভেজ রেস বলতে গিয়ে কি? ইউলিসিসের যে সমস্ত প্রজা, ইউলিসিস কোথাকার রাজা বললাম? ইউলিসিস হচ্ছে ইথাকার রাজা। ইথাকার যে বাসী, ইথাকার যে প্রজাবৃন্দ, সেই ইথাকার প্রজাবৃন্দগুলোকে কি বলা হয়েছে? স্যাভেজ রেস। কেন স্যাভেজ রেস বলা হয়েছে? কেন তাদেরকে বর্বর বা অসভ্য জাতি বলা হয়েছে? পরের লাইনে দেওয়া আছে, দ্যাট HOARD, হোর্ড মানে কি? মজুদ করা। দ্যাট হোর্ড, তারা কেবলমাত্র মজুদ করে, স্টোর সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ এবং ঘুমায়, অ্যান্ড ফিড এবং খায়, অ্যান্ড নো নট মি, এবং জানে না যে আমি কি। কিরকম দাঁড়ালো ব্যাপারটা? এই আক্ষরিক অর্থ বললে কিন্তু কিছু বুঝতে পারবেনি। ট্রয় নগরী যুদ্ধ করার পরেতে ইউলিসিস সমুদ্রপথে ফিরে এসছে, পুনরায় ইথাকা, তার যে রাজ্য ইথাকাতে ফিরে এসেছে। ইথাকাটা কি? পাহাড়ি ঘেরা একটি পাহাড়ি রাজ্য, যেখানে খুব একটা বেশি চাষবাস হয় না। তিনি বলছেন এইরকম আমার মতো একটি এনার্জেটিক লোক, যে কিনা যুদ্ধের অস্ত্রের ঝনঝনানি পছন্দ করে, এরকম একটি এনার্জেটিক লোক অলস হয়ে এই রাজ্যে ফিরে এসে, আমি অলস হয়ে গেছি, কুঁড়ে হয়ে গেছি, আগুনের পাশে চুপচাপ বসে আছি, এবং এইরকম যে ইথাকা রাজ্য, সেই ইথাকা রাজ্যের গিয়ে কি? অনুর্বর ভূমিতে আমার পাশে বয়স্ক আমার বুড়ো বউ, হ্যাঁ, এবং আমি পরিমাপ করছি এবং বিতরণ করছি কি? অসম আইন। এই আইনটা অসম কেন? এক একজনের ক্ষেত্রে আমাকে এক এক রকমের আইন প্রয়োগ করতে হয়। এই বন্য, অসভ্য আমার যে প্রজাবৃন্দ, এই জাতিগুলির উপর বা এই প্রজাগুলির উপর। কেন? তারা শুধু ধন সম্পত্তি সঞ্চয় করতে পারে, ঘুমোতে পারে, খেতে পারে। আমি যে কি?
সেই জিনিসটা তারা কিন্তু কোনো উপলব্ধি করে না। আমার মতো যদি অত বড় বীর, যে কিনা ট্রয় নগরীতে কাঁপিয়ে দিয়ে এসেছি একবারে, হ্যাঁ, যুদ্ধ করে, যুদ্ধের অস্ত্রের ঝঞ্ঝানিতে, সেই আমার মতো লোকটাকে ওরা বুঝতেই পারে না। তাহলে এইরকম পরিস্থিতিতে অলস পুড়ে রাজা হয়ে কোনো লাভ নেই। ক্লিয়ার? তিনি বলছেন আই ক্যান নট রেস্ট, আমি বিশ্রাম নিতে পারবো না। এই জায়গাটা আমি বলি, এই যে কবিতাটা বললাম, কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, এবং কবিতাটি কেমন কবিতা? এটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল কবিতা, আত্মজীবনীমূলক কবিতা। কেন না, আমরা জানি আত্মজীবনীতে আমি বা আমরা, আমাদের কাহিনীগুলো কি থাকে? বলা থাকে, তাই না? তাহলে এখানে বলছে আমি, তাহলে কবিতাটা কিন্তু কি না, একটি আত্মজীবনীমূলক কবিতা। আই ক্যান নট রেস্ট, আমি বিশ্রাম নিতে পারবো না। রেস্ট মানে কি? স্টপ, বিশ্রাম নেওয়া, থামা। ফ্রম ট্রাভেল, ট্রাভেল মানে কি? ভ্রমণ করা। আমি বেড়াতে যাওয়া থেকে বিরত থাকতে পারবো না, আমি ভ্রমণ করা থেকে বিরত থাকতে পারবো না। এরপরে এই লাইনটা দাগ দিবি, আই উইল ড্রিঙ্ক লাইফ, আমি জীবনটাকে পান করতে চাই। আন্ডারলাইন করবি, টু দ্য লিজ। লিজ মানে তলদেশ, শেষ ফোঁটা, সেডিমেন্ট। ঠিক আছে? কি বলছে? আই উইল ড্রিঙ্ক, আমি পান করতে চাই লাইফ, জীবনটাকে, টু দ্য লিজ, শেষ বিন্দু পর্যন্ত। এখানে কবি আলফ্রেড লর্ড টেনিসন মানুষের জীবনটাকে মদিরা বা মদের সঙ্গে তুলনা করেছে। কোনো একজন মাতাল যখন দিয়ে মদ খায়, টাকা দিয়ে মদটা খেতে হয়, তাহলে গ্লাসের নিচে যদি কিছু সামান্য অংশ পড়ে থাকে, সেটাকে ছেড়ে দেবে কি? একদম জিভ বার করে শেষ বিন্দু একদম ঝেড়ে পুড়ছে খেয়ে নেবে, তাই তো? তাহলে বলছে গিয়ে কি, টেনিসন মানুষের জীবনটাকে মদিরা মানে মদের সঙ্গে তুলনা করেছে। বলছে গিয়ে কি, একজন মাতাল যেমন গ্লাসে থাকা তলদেশের শেষ বিন্দুটুকুকে পর্যন্ত পান করে নেয়, ঠিক তেমনি কবি বলছেন আমি জীবন নামক মদটাকে শেষ বিন্দু পর্যন্ত পান করতে চাই। তাহলে আমি জীবন মদিরা শেষ বিন্দু পর্যন্ত পান করতে চাই। এখানে লিজ, LEES, লিজ শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি? তলদেশ, শেষ বিন্দু। এবার দেখ, অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সর্বক্ষণ, সব সময় আমি উপভোগ করেছি, গ্রেটলি, ভীষণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার ভীষণভাবে আমি কষ্টও সহ্য করেছি। বোথ উইথ দোজ, এই দুটো আমার কখনো ভালো সময় গেছে, কখনো খারাপ সময় গেছে, এই দুটোর সঙ্গেই আমি থেকেছি। দ্যাট লাভড মি, আমি তাদের সঙ্গেও ছিলাম যারা আমাকে ভালোবেসেছে, হ্যাঁ, তাদের সঙ্গেও ছিলাম। অ্যান্ড অ্যালং, আবার কখনো কখনো আমি একাও কাটিয়েছি। মানুষের জীবনটা সুখ দুঃখে গড়া জীবন। কখনো পাশাপাশি অনেক বন্ধু বান্ধবী পাওয়া যায় ভালো সময়ে, আবার যখন তোর খারাপ সময় থাকবে দেখবি তখন তোর পাশে কেউ এসে দাঁড়ায় না, খুব কম জনাই খারাপ সময় এসে দাঁড়ায়। তো তিনি বলছেন আমি দুরকম লোকের সঙ্গে কাটিয়েছি, যাদেরকে আমি প্রচুর ভালোবেসেছি তাদের সঙ্গে কাটিয়েছি, আবার কখনো কখনো আমি একা কাটিয়েছি। অন শোর, শোর মানে কি? সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে। অ্যান্ড হোয়েন, এবং যখন। থ্রু স্কাডিং ড্রিফট, থ্রু মানে মধ্য দিয়ে, স্কাডিং, SCUDDING, স্কাডিং মানে হচ্ছে কি? রেসিং, RSCING, রেসিং মানে দ্রুত গতিতে ধাবমান বা দ্রুত গতিতে ভেসে যাচ্ছে এমন। ড্রিফটস, DRIFTS, ড্রিফটস মানে হচ্ছে কি? মেঘ, ক্লাউড। তাহলে আমি কি সমুদ্র সৈকতে ছিলাম, এবং যখন দেখেছি গিয়ে কি না দ্রুত গতিতে ভেসে যাওয়া মেঘগুলি। এখানে বলছে স্কাডিং ড্রিফটস মানে কি? রেসিং ক্লাউডস, দ্রুত গতিতে ছুটে যাওয়া মেঘগুলি। দ্য রেনি হায়াডেস, রেনি মানে কি? বৃষ্টি মুখর। হায়াডেস, HYADES, এটা খেয়াল কর, HYADES, হায়াডেস শব্দটা অর্থ হচ্ছে কি? নক্ষত্রপুঞ্জ, 7টা নক্ষত্রের সমাহার। হায়াডেস ইজ এ ভি শেপড কনস্টিলেশন অফ 7 স্টার। হায়াডেস হচ্ছে গিয়ে কি? 7টি নক্ষত্রের সম্মিলনে তৈরি হওয়া একটি নক্ষত্র পুঞ্জ। এই ভি আকৃতির যে নক্ষত্র পুঞ্জটা আকাশে উদিত হওয়ার অর্থ হচ্ছে গিয়ে কি? ভীষণভাবে কি বৃষ্টি হবে বা ঝোড়ো আবহাওয়াকে ইঙ্গিত করে। তাহলে এই লাইনটার মাধ্যমে কবি টেনিসন কি বলতে চাইলেন? বলছে আমি যখন সমুদ্র সৈকতে থাকতাম তখন দেখতে পেতাম আকাশে গিয়ে কি না ঝোড়ো মেঘ দেখা দিচ্ছে, মানে বিপদ সংকেত। আবার ভি আকৃতি বিশিষ্ট একটি 7টি নক্ষত্রের কি নক্ষত্রপুঞ্জ দেখতে পেতাম। ওই নক্ষত্রগুলো আকাশে ওঠা মানে কি? ঝড় বৃষ্টি সংকেত দেয়। তার মানে কি? ঝড় বৃষ্টি হচ্ছে কি মানুষের দুঃখের প্রতীক। ওই আমার চলার পথে, আমার সমুদ্র যাত্রার পথে ঝোড়ো আবহাওয়া, বৃষ্টি হবে, সেইগুলোকে অগ্রাহ্য করেও আমি এগিয়ে গেছি। সেইগুলো আমার সামনে বাধা হয়ে এসেছে, কিন্তু সেগুলো আমাকে কখনোই আটকে দিতে পারেনি। এই জায়গাটা বুঝতে পারলি?
তাহলে হায়াডেস হচ্ছে গিয়ে কি ভি আকৃতি বিশিষ্ট একটি নক্ষত্র মণ্ডলী, যার মধ্যে 7টি নক্ষত্র থাকে, এবং এটি আকাশে ওঠা মানেই কি ঝড় বৃষ্টির সংকেত দেয়। মানে আমি যখন সমুদ্র যাত্রা করেছি তখন এইগুলো ছিল, তবু আমি এগিয়ে গেছি। এবার লক্ষ্য করো, ভেক্স দ্য ডিম সি, তাহলে এই ভি আকৃতি বিশিষ্ট যে নক্ষত্র মণ্ডলী, এটা কি করছে, VEXT, ভেক্স মানে কি বিক্ষুব্ধ করে দেওয়া, বিক্ষুব্ধ হওয়া, এটা ডিস্টার্ব, সেই নক্ষত্রপুঞ্জ ডিস্টার্ব করে দিত। দ্য ডিম সি মানে কি ম্লান সমুদ্রকে, বুঝেছে? ডিম বলতে এখানে কি ফেইন্ট, শান্ত সমুদ্রকে উত্তাল করে দিত। এই ঝোড়ো আবহাওয়ার ইঙ্গিতবাহী যে নক্ষত্র, আকাশে এই নক্ষত্র ওটা মানে ঝড় উঠবে, তার ফলে কি শান্ত সমুদ্র ঝড় ওঠার ফলে কি হলো, বিক্ষুব্ধ হতো, উতাল পাতাল হতো। আই এম বিকাম এ নেম, আন্ডারলাইন কর, এর আগের লাইনটাও আন্ডারলাইন করবি, থ্রু স্কাডিং ড্রিপস দ্যাট রেনি হাইডেস ভেক্স দ্য ডিম সি, আর এই লাইনটা আন্ডারলাইন কর, আই এম বিকাম এ নেম, আমি একটি নামে পরিণত হয়েছি। মানে ইউলিসিস একজন বড় বীর, গ্রিক বীর এবং একজন মহাকাব্যের নায়ক, বুঝছো, প্রোটাগনিস্ট অফ অ্যান এপিক নেমড ওডিসি। ওডিসি নামক মহাকাব্যের বিখ্যাত প্রধান চরিত্র, বিখ্যাত নায়ক। তো সেই নায়ককে কি কেউ না চিনে থাকতে পারে? সবাই চেনে। সেদিন বলছে আই এম বিকাম এ নেম, আমি একটি নামে পরিণত হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ অলওয়েজ রোমিং, আমি সর্বদাই ঘুরে বেড়েছি। রোম অ্যাবাউট মানে ঘুরে বেড়ানো, ওয়ান্ডার, রোমিং মানে কি ঘুরে বেড়ানো, ওয়ান্ডারিং। ফর অলওয়েজ রোমিং, আমি সর্বদা ঘুরে বেড়েছি। উইথ এ হাংরি হার্ট, ক্ষুধাতুর হৃদয়ে, হাংরি মানে ক্ষুধার্ত বা ক্ষুধাতুর, হার্ট মানে কি হৃদয়, বুকের ভিতরে এক রাস ক্ষুধা বা খিদে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। মাছ হ্যাভ আই সিন, আমি অনেক দেখেছি। এটাকে সাজিয়ে নিলে কেমন হবে, আই হ্যাভ সিন মাছ, আমি অনেক দেখেছি। অ্যান্ড নোন, এবং আমি অনেক জেনেছি। নো মানে জানা, মাছ হ্যাভ আই সিন, মাছ হ্যাভ আই নোন মানে কি, আই হ্যাভ সিন মাছ, আই হ্যাভ সিন নোন, আমি অনেক দেখেছি, আমি অনেক জেনেছি। সিটিজ অফ মেন, মানুষের পরিপূর্ণ শহর, মানে সোজা কথা, সিটি মানে কি শহর, তাই তো, মেন মানে কি মানুষ, তাহলে মানুষের পরিপূর্ণ শহর বলতে কি আমি অনেক শহরে গেছি, অনেক শহর দেখেছি। অ্যান্ড ম্যানার্স, অনেক আচার আচরণযুক্ত মানুষের সঙ্গে মিশেছি। ক্লাইমেটস, অনেক জলবায়ুযুক্ত অঞ্চলে গেছি। কাউন্সিলস, অনেক সভাসদের সঙ্গে আমার আলাপ হয়েছে, অনেক রাজাদের যে সভাসদ, সেই রাজাদের সভাসদদের সঙ্গে আমার আলাপ হয়েছে। গভর্নমেন্টস, গভর্নমেন্ট মানে কি রাজ, যে অ্যাডমিনিস্ট্রেট মানে কি বলে অ্যাডমিনিস্ট্রেটর, যারা কোনো একটা রাজ্যকে পরিচালনা করে, সেই সরকারের সঙ্গে আমার আলাপ হয়েছে। মাইসেলফ নট লিস্ট, তবু কখনো নিজেকে কি কম বলে, কম কিছু বলে মনে হয়নি। মাইসেলফ নিজেকে নট লিস্ট, লিস্ট মানে কি কম, লিটল, তবু কিন্তু এই এত শহর, এত মানুষ, এত সরকার, এত সরকারের যে সভাসদ, এতজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, কিন্তু কখনো নিজেকে খুব একটা ছোট বলে আমার মনে হয়নি। বাট অনার্ড অফ দেম অল, কিন্তু আমি সবার দ্বারা সম্মানিত হয়েছি, সবার দ্বারা সম্মান পেয়েছি। বাট অনার্ড, আমি সম্মানিত হয়েছি, অফ দেম অল, তাদের সবার দ্বারা, সবার কাছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট, এবং আমি আনন্দের সঙ্গে পান করেছি। ড্রাঙ্ক মানে কি পান করা, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ডিলাইট মানে কি আনন্দ, এবং আমি জীবনটাকে আনন্দের সঙ্গে উপভোগ করেছি। অফ ব্যাটেল, যুদ্ধের আনন্দ আমি পান করেছি। উইথ মাই পিয়ার্স, PEERS, পিয়ার মানে কি সহযোদ্ধা। উইথ মাই কম্পেনিয়ন্স, আমার দ্বারা সহযোদ্ধা, আমার দ্বারা সঙ্গী, তাদের সঙ্গে আমি যুদ্ধের যে আনন্দ, সেই যুদ্ধের আনন্দটাকে আমি এনজয় করেছি, উপভোগ করেছি। এখানে পিয়ার্স শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, সমকক্ষ ব্যক্তি বা কম্পেনিয়ন বা সঙ্গী সাথী। তাহলে আমার সহযোদ্ধাদের সঙ্গে, সমকক্ষ ব্যক্তিদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের যে আনন্দ, সেই আনন্দটাকে আমি এনজয় করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স, ফার মানে কি দূরে, কোথায়, প্লেন, প্লেন মানে কি সমতল ভূমি বা সমভূমি, আর রিঙ্গিং মানে কি ঝনঝন আওয়াজ যুক্ত। তাহলে এখানে রিঙ্গিং প্লেন্স বলতে গিয়ে কোথায়, ট্রয় নগরীর যে যুদ্ধক্ষেত্রটাকে বোঝানো হয়েছে, যেখানে যুদ্ধ হয়। এটা এখনকার যুদ্ধ নয় যে গুলি গোলার আওয়াজ হবে, এটা বহুদিন আগেকার ঘটনা, তাই তো।
তাহলে সেই সময়ের ঘটনাটা যখন লেখক লিখছেন, ওনার তখনকার যুগে মানুষ যুদ্ধ করতে কেমন হবে, তরবারি দিয়ে, তীর ধনুক বর্ষা এইসব দিয়ে যুদ্ধ করতো। তরবারি দিয়ে যুদ্ধ করা মানে কি, অস্ত্রের একটা ঝনঝন আওয়াজ, ঝনঝনানি সেটা ভেসে আসবে। তাই বলছে দূরে সমতল ভূমিতে কি যুদ্ধের যে ঝনঝনানি, সেই ঝনঝন আওয়াজ ভেসে আসছে। অফ উইন্ডি ট্রয়, উইন্ডি মানে কি ঝোড়ো, বাতাস, উইন্ড মানে বাতাস, বাতাসপূর্ণ ঝোড়ো, ট্রয় মানে কি ট্রয় নগরী, বুঝছে। এই ওডিসি মহাকাব্যের যে বিখ্যাত নগরী ট্রয়, সেই ট্রয় নগরীর ঝোড়ো ট্রয় নগরী নামক যে সমতল ভূমি, তার যে সেই জায়গার অস্ত্রের ঝনঝনানি আমি উপভোগ করেছি। আই এম, আন্ডারলাইন কর, আই এম এ পার্ট অফ অল, আমি হচ্ছি সবকিছুর একটি অংশ। আই এম এ পার্ট, আমি একটি অংশ, অফ অল সবকিছুর, দ্যাট আই হ্যাভ মেট, যে যে জিনিসগুলোকে আমি সাক্ষাৎ করছি, আমি যে যে জিনিসগুলো অভিজ্ঞতায় উপলব্ধি করছি, সেই অভিজ্ঞতাগুলো আমার মধ্যে থেকে গেছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমার মধ্যে রয়েছে। সেদিন বলছে আই অ্যাম এ পার্ট অফ অল। বুঝতে পারলি, মানুষ হচ্ছে গিয়ে কি, মানুষ আর কিছুই নয়, ম্যান ইজ নাথিং বাট কালেকশন অফ এক্সপিরিয়েন্সেস, মানুষ কিছুই নয়, কতগুলি অভিজ্ঞতার সমষ্টি মাত্র। তোরা এখন তোর ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ছাত্রছাত্রী, ঠিক কিনা? তোদের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে, তোরা এখন 5-6-এর ভাই বন্ধুকে বলতেই পারিস এটা করিস না ওটা করিস না, কারণ তোদের অভিজ্ঞতাগুলো আছে, তাই তো? তাহলে বলছে আমি সমস্ত কিছু অভিজ্ঞতার সমষ্টি মাত্র। এখানে বলছে আই এম এ পার্ট, আমি একটি অংশ, অফ অল সবকিছুর, দ্যাট আই হ্যাভ মেড, আমি যে যে জিনিসের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে, আমার যে যে অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আমার মধ্যে আছে, মানে আমি সমস্ত অভিজ্ঞতার একটি অংশ। ইয়েট, তবু, অল এক্সপিরিয়েন্স, সমস্ত অভিজ্ঞতাগুলি, ইজ অ্যান আর্চ, ARCH, আর্চ মানে কি খিলান, এটি গোল দরজা বা খিলান। তার সত্ত্বেও আমার মধ্যে প্রচুর অভিজ্ঞতা আছে, তার সত্ত্বেও অল এক্সপিরিয়েন্স ইজ, সমস্ত অভিজ্ঞতাগুলো হচ্ছে অ্যান আর্চ, একটি গেট বা একটি বাঁকানো দরজার মতো। হোয়ার থ্রু, যার মধ্য দিয়ে, যে আমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করি তখন একটা দরজার মধ্যে দিয়ে ঢুকতে হয়, তো সেখানে সে খিলান বা এরকম গোল দরজা বলছে, সেই আমার জ্ঞানগুলো হচ্ছে, আমার অভিজ্ঞতাগুলো হচ্ছে একটি গেট বা দরজা স্বরূপ। হোয়ার থ্রু, যার মধ্য দিয়ে, গ্লিমস দ্যাট, গ্লিমস মানে কি অস্পষ্ট আলো, বুঝছে, যে আলোটা স্পষ্ট দেখতে পাওয়া যায় না, যে দরজাটার মধ্য দিয়ে অস্পষ্ট আলো দেখতে পাওয়া যায়, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, এখনো পর্যন্ত অনেক পৃথিবীর এমন অনেক জায়গাগুলো আছে যে জায়গাগুলো আমি বেড়াতে যেতে পারিনি। ট্রাভেল মানে কি ভ্রমণ করা, আনট্রাভেল মানে কি ভ্রমণ করা হয়নি এমন, যে জায়গাতে যাওয়া হয়নি এমন, ওয়ার্ল্ড মানে পৃথিবী। মানে সেই রবি ঠাকুরের একটা বিখ্যাত কবিতার লাইন আছে কি, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগরী রাজধানী। এই বিরাট পৃথিবীর আমি কতটুকু অংশ জানি, কত দেশে দেশে কত নগর কত রাজধানী আছে, বুঝতে পারছিস, তাই তো? তাহলে বলছে আমি এত দেখেছি, এত জানি, এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এত জানা, এগুলোকে যদি আমরা দরজার সঙ্গে তুলনা করি, তবুও সেই দরজার ভিতর দিকে তাকালে মনে হচ্ছে আমার সামনে বিরাট একটা পৃথিবী, যে পৃথিবীতে আমি এখনো আমার যাওয়া হয়ে ওঠেনি, যে পৃথিবীর ওই অজানা জায়গাগুলিতে আমার এখনো ভ্রমণ করা হয়নি। হুজ মার্জিন ফেডস, মার্জিন মানে কি কিনারা, প্রান্ত ভাগ, এজ, ইডিজি এজ, তাহলে যে জায়গাগুলির কিনারাতে প্রান্ত ভাগে, ফেডস ফেকাস হয়ে গেছে, কি ফেকাস হয়ে গেছে, ফরএভার চিরকালের জন্য, অ্যান্ড ফরএভার চিরতরের জন্য, হোয়েন আই মুভ, যখন আমি কি করব, সামনের দিকে এগিয়ে দেব। কবি বলছেন এত জায়গায় গেছি, তবু আমার এই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর বয়স্ক স্ত্রীর পাশে, এই অনুর্বর যে ভূমি, এই অসভ্য জাতি, এই প্রজা, এদের পাশে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি এত পৃথিবী দেখেছি, এত কিছু জেনেছি, তবু যেন মনে হচ্ছে আমি কত কম দেখেছি, কত কম জেনেছি, কারণ আমার সামনে এখনো প্রচুর পৃথিবীর অনেক অংশ আমাকে এখন যেতে বাকি আছে। সেই জায়গায় আমাকে কি করতে হবে, ঘুরতে হবে। যে জায়গাটা আমার কাছে এখনো অজানা রয়েছে বলে মনে হচ্ছে, ম্লান মানে একটা মৃদু অস্পষ্ট আলো, সেইগুলোকে দেখার জন্য কি করতে হবে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বুঝতে পারছিস? এখানে আরো একটা সুন্দর একটা কি সে ভাব সংঘর্ষ লাইন করা হয়তো পেয়ে থাকবি। কি বলছে বলতো, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাদিয়াসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। নদীর গৌরব হচ্ছে কি তার জলধারা, নদী যখন জল থাকে সেটাই তার আসল ক্ষমতা বা শক্তি, কিন্তু নদীতে যখন জল থাকে না, তখন প্রচুর শৈবাল দাম মানে কি শ্যাওলা
নদীর গতিপথ থেকে রুদ্ধ করে দেয় বা আটকে দেয়, তাই তো? সেরকম যে জাতিটা জীবন হারা, থমকে যায়, থমকে যাওয়াই হচ্ছে মরণ, এগিয়ে যাওয়াই হচ্ছে কি আমাদের জীবন। তাই তিনি কিন্তু আমি মুভ করতে চাই, আমি এগিয়ে যেতে চাই। এবার লক্ষ্য কর, হাউ ডাল ইট ইজ টু পজ, হাউ ডাল কতটা নিরস, ডাল মিন্স নিরস, ইট ইজ এটা, টু পজ থেমে যাওয়া, থেমে যাওয়া মানে চুপচাপ, থেমে যাওয়া মানে কি কতটা নিরস। টু মেক অ্যান এন্ড শেষ ঘোষণা করা, টু মেক অ্যান এন্ড মানে কি থেমে যাওয়া বা শেষ ঘোষণা করে দেওয়া হচ্ছে কি নিরস। টু রাস্ট মরচে পড়া, আনবার্নিস্ট পালিশ না করা যে তরবারি, একটি ধর তরবারি ধর, সেই তরবারিটা যদি মরচে পড়ে যায়, যদি পালিশ না করা হয় তাহলে মরচে পড়ে যাবে, তার কোনো ফাংশন থাকে না। তাই বলছে মানুষের যে জীবনটা এটা থেমে থাকার জন্য নয়, থেমে গেলে থেকে মরচে পড়ে যাবে, তাহলে কি করতে হবে, পালিশ করতে হবে, সবসময় তোমার কর্মটাও থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কাজ করাই হচ্ছে ধর্ম। তাই বলছে কর্মই ধর্ম, তাই না? গীতায় যে একটা যোগ আছে, গীতার 18টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ, মানে কি তুমি কর্ম করে যাও, কর্ম করো কর্ম করো কর্ম করো ভাই, তাই না? এখানে বলছে টু রাস্ট আনবার্নিস্ট, এই যে নট টু শাইন ইন ইউজ, বলছে ব্যবহার না করে, যে পালিশ না করে তরবারির মধ্যে যেমন মরচে পড়ে যায়, সেই রকম অবস্থায় আমার জীবনটাতে মরচে পড়ে যেতে আমি দিতে পারবো না। অ্যাজ থ্রু ঠিক যেন টু ব্রেথ ওয়ার লাইফ, শ্বাস প্রশ্বাস নেওয়াই হচ্ছে জীবন। আচ্ছা বলতে কি আমরা যতক্ষণ শ্বাস নিই ততক্ষণ এই যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি বলে তো আমরা বেঁচে আছি, আর যতক্ষণ শ্বাস প্রশ্বাস নিই ততক্ষণই আমাদের আশা, এই 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 আসা যাওয়াটা যেই বন্ধ করে দেবে আমাদের কিন্তু খেল খতম, ঠিক না? এই বলছে এই শ্বাস প্রশ্বাস নেওয়াটাই হচ্ছে গিয়ে কি জীবন। অ্যাজ থ্রু টু ব্রেথ ওয়ার লাইফ, ঠিক যেন শ্বাস প্রশ্বাস নেওয়াটাই হচ্ছে জীবন। লাইফ পাইল অন লাইফ, জীবনের উপর জীবনকে যদি স্তূপাকারে রেখে দেওয়া হয়, মানে এই পৃথিবীটা এতটা বড়, তোর মতো আমার মতো সাধারণ একটা ছোট্ট জীবনের পক্ষে গোটা পৃথিবীর সম্বন্ধে জেনে শেষ করা সম্ভব নয়। অজানাকে জানার জন্য যে আকাঙ্ক্ষা, অদেখাকে দেখার জন্য যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু তোর মতো আমার মতো 60 বছর 70 বছর কি 100 বছর যে গড় পরমায়ু কথাই বলছি, এই 70 বছর 80 বছর পরমায়ুতে কিন্তু সম্ভব নয়। জীবনের পর জীবন কিন্তু স্তূপের আকারে রাখা যায়, মানে আমাদের যদি এরকম বেশ কয়েকটা জীবনে যদি পরমায়ু একসঙ্গে দিয়ে দেওয়া যায়, তবুও কিন্তু পৃথিবীর সম্বন্ধে জেনে শেষ করতে পারবে না। এই যে বলছে এখানে দেখ, লাইফ পাইলড অন লাইফ, লাইফ মানে জীবন, পাইলড অন মানে কি স্তূপ আকারে রাখা, লাইফ পাইলড অন লাইফ, জীবনটাকে যদি স্তূপ আকারে রাখা যায় জীবনের উপরে, ওয়ার অল টু লিটিল, তবুও সেগুলো হবে খুব ছোট্ট, লিটিল টু লিটিল মানে কি খুব ছোট্ট। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং এই একই রকম ভাবে আমার জীবনটাও কিন্তু খুব ছোট পৃথিবীটাকে জানার জন্য। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং আমার ক্ষেত্রেও লিটিল রিমেন্স, আমার পরমায়ুটা খুব কম পড়ে আছে, বুঝেছে? আমার ক্ষেত্রে সময়টা খুব কম পড়ে আছে। বাট এভরি আওয়ার, কিন্তু প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি মুহূর্ত, ইজ সেভ, সেটাকে আমি জমিয়ে রেখেছি, ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স, সেই চিরন্তন নিস্তব্ধতা থেকে। আমি আমার জীবনটাকে তিল তিল করে সঞ্চয় করে রেখেছি কিসের থেকে, ফ্রম দ্যাট থেকে, কিসের থেকে, এটার্নাল সাইলেন্স। হেয়ার দ্য ফ্রেজ এটার্নাল সাইলেন্স মিন্স ডেথ, চিরন্তন নিস্তব্ধ বা চিরন্তন নীরব মানে কি মৃত্যু। মৃত্যু হয়ে গেলে আর কেউ চিৎকার চেঁচামেচি করতে পারে কি না, তাহলে সেই মৃত্যুর হাত থেকে আমি জীবনটাকে তিল তিল করে আমার আয়ুটাকে সঞ্চয় করে রাখছি। সামথিং মোর, এর থেকে আরো অনেক কিছু। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, যেন একটি নতুন জিনিস আমার কাছে বয়ে নিয়ে আসবে, কারণ আমি যে আমার আয়ুটাকে কর্মায়ুটাকে সঞ্চয় করে রেখেছি মৃত্যুর হাত থেকে বা মৃত্যু থেকে, আমি বাইরে অজানাকে জানতে যাব, অদেখাকে দেখতে যাবো, এর ফলে কি নতুন জিনিস আমি আবিষ্কার করবো। সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, একটি নতুন জিনিস আমার কাছে আরো এগিয়ে আসবে। অ্যান্ড এবং ভাইল ইট ওয়্যার, ভাইল মানে কি লো, নিম্ন মানের, হয়েছে অতি জঘন্য। ইট ওয়্যার, যদি এটা অতি জঘন্য হয়, ফর সাম থ্রি সানস, ফর সাম থ্রি সানস, তিনটি সূর্যের জন্য, ফর সাম কিছু, থ্রি সানস তিনটি সূর্য, এখানে থ্রি সানস বলতে গিয়ে কি 3 ইয়ার্স, 3টি বছরকে কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে। আরো 3টি বছরের জন্য হয়তো আমার জন্য কোনো অতি জঘন্য জিনিস অপেক্ষা করতে পারে। টু স্টোর, আমি সঞ্চয় করে রাখতে হবে। অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ, HOARD, হোল্ড মানে কি সেভ,
আমাকে জমা করতে হবে, সঞ্চয় করতে হবে মাইসেলফ নিজেকে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, এবং এই ধূসর যে আত্মাটা, গ্রে স্পিরিট মানে কি পাকা বয়স, গ্রে মানে কি পাকা, পাক ধরে যাওয়া, স্পিরিট মানে আত্মা, এবং আমাদের এই বয়স ধূসর এই পাকা বয়সে এসেও ইয়ার্নিং ইন ডিজায়ার, ইয়ার্নিং মানে কি লঙ্গিং ফর, চাওয়া, আকাঙ্ক্ষা, ফর ডিজায়ার ইচ্ছা শক্তি, মানে কি আমাদের বয়সগুলো যদিও শেষের দিকে চলে এসেছে, আর 2-3 বছর হয়তো 3 সানস 3টে বছর পরমায়ু আছে, তবুও আমাদের বুড়ো হয়ে গেছি, আমাদের মাথার চুলগুলো গ্রে পাকা হয়ে গেছে, তবুও কিন্তু গিয়ে কি ইয়ার্নিং, আমাদের এই যে স্পিরিট, আমাদের যে আত্মাটা, এর মধ্যে কি আছে ইয়ার্নিং ফর, অনেক বেশি ইচ্ছে রয়েছে। কিসের ইচ্ছা? ডিজায়ার, ইয়ার্নিং ইন ডিজায়ার, আমাদের মধ্যে তীব্র ব্যাকুলতা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। কি? টু ফলো, আন্ডারলাইন করো লাইনটাকে, টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করা, লাইক এ সিঙ্কিং স্টার, একটি অস্তগামী নক্ষত্রের মতো, একটি অস্তগামী নক্ষত্রের মতো। দেখ, টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করব, লাইক এ সিঙ্কিং স্টার, একটি অস্তগামী নক্ষত্রের মতো। আমি একটু বলে নিই, সূর্য একটি স্টার বা নক্ষত্র, তাই তো? সূর্য যখন পশ্চিম দিগন্তে যখন একবারে অস্ত যায়, অস্ত যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কি হয় বলতো? অস্ত যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আলো বিকিরণ করে, তাই তো? ঠিক যে মুহূর্ত পর্যন্ত, বুঝেছেন? কবি আলফ্রেড লর্ড টেনিসন বলছেন কি, আমি জীবনটাকে অস্তগামী সূর্যের মতো উপভোগ করতে চাই। একটা সূর্য যেমন দিগন্ত রেখায় সম্পূর্ণ অস্ত যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আলো বিকিরণ করে, তদ্রূপ কবি বলছেন আমি মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত গিয়ে কি নতুন কিছু আবিষ্কার করতে চাই, বুঝছেন? এইটাই অর্থ, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, জ্ঞানকে আমি অনুসরণ করতে চাই অস্তগামী নক্ষত্রের মতো, মৃত্যুর আগের পর্যন্ত আমি জানতে চাই। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড মানে ওপারে, দ্য আটমোস্ট বাউন্ড মানে এক্সট্রিম লিমিট, চূড়ান্ত সীমা, অফ হিউম্যান থট মানুষের চিন্তা ভাবনা ওপারে। মানুষ যেটা চিন্তা ভাবনা করতে পারে না, মানুষের চিন্তা ভাবনার ওপারে কি আমি জ্ঞানটাকে অনুসরণ করতে চাই, আমি জানতে চাই, আমি অজানাকে দেখতে চাই, আমি অজানাকে জানতে চাই। ক্লিয়ার?